জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে রয়েছি মোর্শেদ মিয়াজি। প্রথমবারের মতো জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেবার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে রংপুরে নির্বাচনী জনসভায় সংস্কার নিয়ে বিএনপি লুকোচুরি করেনি উল্লেখ করে একটি দল বিএনপির নামে মিথ্যা প্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি। রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ময়দানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান প্রতিশ্রুতি দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও। রংপুরের সমাবেশে বিভাগের ৮ জেলার ৩৩টি আসনের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বিএনপি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। একই সঙ্গে বলেন উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের জন্য শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের সহায়তা করা হবে। ২ যুগ পর নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই আগমন নেতাকর্মীদের মাঝে তৈরি হয় উৎসাহ উদ্দীপনা। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুর সফর শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের জাফর পাড়ায় যান বিএনপি চেয়ারম্যান। নীরবে দাঁড়ান আবু সাঈদের সমাধির পাশে। আবু সাঈদের পিতাকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতের পর পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে মত বিনিময় করেন তারেক রহমান। এদিকে বগুড়া সফরের দ্বিতীয় দিনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন সবার জন্য মর্যাদা সম্পন্ন দেশ গড়তে চায় বিএনপি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের রয়েছে অসাধারণ প্রতিভা, তারাও সমাজের অংশ, তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। এ সময় ডাক্তার জুবাইদা রহমান বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এরপরে বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে মোকামতলায় এক পথসভায় তারেক রহমান বলেন আগামী নির্বাচনে বগুড়ার মানুষ প্রমাণ করবে বগুড়া বিএনপির শুধু ঘাঁটি নয় বরং শক্ত ঘাঁটি। তিনি বগুড়ার উন্নয়নে অতীতের অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ারও প্রতিশ্রুতি দেন। যতবার দেশ পরিচালনা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য। আমাদের সেই সকল অনেক কাজ এখনো আপনাদের এলাকায় ছিন্ন বহন করছে, আরো অনেক কাজ বাকি আছে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচন, এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, সারা বাংলাদেশ জানে। এবার আপনাদেরকে বগুড়ার জনগণের কাছে আমাদের দাবি, বগুড়ার জনগণ আগামী 12 তারিখে প্রমাণ করে দেখাবে যে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি না, বগুড়ার মাটি যে বিএনপির শক্ত ঘাঁটি। ক্ষমতায় গেলে চাঁদাবাজদের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার জনসভায় আরও বলেন গেল 15.5 বছরে বহু নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যায়নি জামায়াত, ভবিষ্যতেও যাবে না। রাতে কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি একথা জানান। কুমিল্লাবাসীকে বিভাগ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াতের আমির। এছাড়া কুমিল্লা ইপিজেডকে সক্রিয় করা সহ যৌক্তিক সব দাবি পূরণ করার আশ্বাস দেন তিনি। এদিকে একই সমাবেশে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ তারেক রহমানকে গণভোটের বিষয়ে তাদের দলের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। কেউ হাসিনার ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাইলে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান বিদ্যমান রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। দফায় দফায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে
সাজানো সাক্ষী পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে, জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অনুকম্পা কামনা করে নাই, হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই, পুরো চোখ রঙ্গানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকবো। এদিকে লক্ষ্মীপুরে জনসভায় অংশ নিয়ে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা জুলাই সনদ মানে না তাদের দিয়ে ফ্যাসিবাদ বিরোধী দেশ গঠন সম্ভব নয়। এজন্য জামায়াত ইসলামীর পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে নির্বাচনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের কোনো মামা খালুর দেশ নেই, কোনো বেগম পাড়া নেই, আছে একটাই পরিচয়, গর্বের বাংলাদেশ। আরও বলেন, জনগণের ভোটে হাত দিলে বাংলাদেশের যুবকরা সিংহের মতো মাথা উঁচু করে প্রতিরোধে দাঁড়াবে। তাই নিজেদের ভোট ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়ানোর হুঁশিয়ারিও দেন তিনি। আপনারা কি চান বাংলাদেশ আবার ফ্যাসিবাদের আমলে চলে যাক? 5 তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না, যারা সংস্কার মানে না, যারা চরিত্র পাল্টায়নি, তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? 13 তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 18 কোটি মানুষ যে মুখিয়ে আছে, যারা এখনই ফ্যাসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। ক্ষমতায় গেলে মামলা বাণিজ্য বন্ধ করা হবে বলে আশ্বস্ত করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুরে নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন, যাদের কারণে দেশে ফিরে তাদের অস্বীকার করা লজ্জার। এর আগে দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠের জনসভায় জামায়াতের আমির বলেন, সারা দেশে ন্যায় ইনসাফের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ক্ষমতায় গেলে নোয়াখালীর সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করা হবে। এ সময় দুর্নীতি, চাঁদাবাজ, দুঃশাসন মুক্ত দেশ গড়ার পরিকল্পনাও জানান তিনি। এদিকে দিনের প্রথম নির্বাচনী জনসভায় সকালে ফেনীর পাইলট স্কুল মাঠে সমাবেশে জামায়াত আমির বলেন, 12 ফেব্রুয়ারি অতীতের বস্তা পচা রাজনীতি প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। জামাত ক্ষমতায় গেলে সবচাইতে বেশি বিপন্ন হবে দেশের নারীরা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, একটি রাজনৈতিক দলের বট বাহিনী দেশের নারীদের নানাভাবে হেনস্থা করছে। অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করা হচ্ছে ভিন্ন মতাদর্শীদের। এ সময় তিনি ধর্ম ব্যবহার করে জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়াতেও আহ্বান জানান। তারা কার্যক্রম শুরু হয়েছে একটি রাজনৈতিক দলের আচার আচরণ এবং বক্তব্য নিয়ে। তারা আসলে কি করতে চান আর দেশটাকে কোথায় নিয়ে যেতে চান এ ব্যাপারে তারা নিজেরাই কনফিউজড। হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে, কোনো মাস্টার প্ল্যান রয়েছে, যেটি তারা বাস্তবায়ন করার জন্যই ইচ্ছাকৃতভাবে কনফিউশন তৈরি করছেন, সংশয় তৈরি করছেন জনমনে। তারুণ্য ও মর্যাদার ইশতেহারে সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সংস্কার ও সুশাসনের উপর জোর দিয়ে 36 দফা ইশতেহারের দিয়েছে এনসিপি। রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নিজেদের প্রথম নির্বাচনী ইশতেহারে একটি অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিতামূলক ও মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার।
জোট সরকার গঠন করলেও নিজেদের স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করা হবে বলে জানান নাহিদ ইসলাম। আমাদের 36 দফার একটা ঘোষণা আজকে, এটা আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই, নিয়ে যেতে চাই, সেই জায়গায় আসলে আমরা পৌঁছাতে চাচ্ছি। এবং সামনের দিনগুলোতে এই আমাদের রাষ্ট্রকে বোঝার, রাষ্ট্রের নীতিগুলোকে বোঝার এবং একটা ভীষণকে তৈরি করার এই যে চেষ্টা, সেটা অব্যাহত থাকবে। শিক্ষা সংস্কার নিয়ে আমরা কিছু বিষয় এখানে এসেছে, সময়ের কারণে হয়তো পুরাটা আসে নাই। আমরা যেটা সব ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলো একটা সমন্বয় করা এবং শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও 5 বছরের 75% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা আমরা বলেছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংস্কার বিচারের পাশাপাশি এই তিনটিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি। রাজধানীতে নির্বাচনী প্রচারণার নবম দিনে সকাল থেকেই বিএনপি ও 11 দলীয় ঐক্য সহ সব দলের প্রার্থীদের প্রচারণায় সরগরম ঢাকার বিভিন্ন এলাকা। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, শুনছেন ভোটারদের নানা সমস্যার কথা, দিচ্ছেন প্রতিশ্রুতি। সকালে ঢাকা 11 আসনের আফতাবনগরে জনসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে একটি পক্ষ সেটি বিনষ্ট করার চেষ্টা করছে। এ সময় তিনি কমিশনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার আহ্বান জানান। ঢাকা 6 আসনের সূত্রাপুরে জনসংযোগ করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে ঢাকা 9 আসনের গোড়ান এলাকায় প্রচারণা শেষে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে কিনা এ নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ কাজ করছে। এদিন ঢাকা 8 আসনের শাহবাগে জনসংযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 9 আসনে অ্যাডভোকেট জাবেদ মিয়া লাসিন সহ অন্যান্যরা। নির্বাচনে কাকে ভোট দিলে দেশের স্বার্থ রক্ষা হবে আর কাকে ভোট দিলে দেশটা আবার সেই পুরনো দিনে ফিরে যাবে, আপনাদের এটা চিন্তা করতে হবে। যদি এটা আমরা না চিন্তা করি তাহলে আবার সেই পুরনো অবস্থায় আমরা ফিরে যাব। লেভেল প্লেইং ফিল্ডকে একটি দল নষ্ট করার চেষ্টা করছে, তারা আচরণবিধি ভাঙছে, তারা অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে হামলা করছে, তারা সমর্থকদের উপর হামলা করছে। শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে, তারা হত্যা করে লাশের উপর দিয়ে বাংলাদেশে ক্ষমতায় যেতে যাচ্ছে। ভোটারদের কাছ থেকে একটা শঙ্কার কথা বারবারই আসছে, সেটা হচ্ছে নির্বাচনে ওনারা নিরাপদে যেতে পারবেন কিনা, বিগত বছরগুলোর মতো আবার ভোট কেন্দ্র দখল হয়ে যাবে কিনা। আমরা ইদানিং লক্ষ্য করতে পারছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী এক বা একাধিক দল রয়েছে, তারা পরিবেশকে নষ্ট করার জন্য নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মিড লেভেলের এবং লোয়ার মিড লেভেলের এবং তাদের ছাত্র সংগঠনের লোকজন কথা বলছে। নবম দিনে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের মন জয়ে মরিয়া হয়ে সংসদ সদস্য প্রার্থীরা ঘুরছেন। পাড়া মহল্লা, চায়ের আড্ডা কিংবা জনসমাগমপূর্ণ এলাকা সবখানেই বইছে প্রতিশ্রুতির জোয়ার। জুমার নামাজের পর চট্টগ্রামের ইপিজেডে গণসংযোগ করেন চট্টগ্রাম 11 এর প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন নিয়ে বিএনপি তাদের পূর্ণ আস্থা আর সমর্থনের জায়গায় আছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে নির্বাচনী জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার না হলে দেশ সহিংস হয়ে উঠতে পারে। কক্সবাজারের পেকুয়ায় জনসংযোগকালে সালাউদ্দিন আহমদ বলেন, 71-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই নতুন রূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। অপরদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার 2 আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জে নির্বাচনী প্রচারণায় সুনামগঞ্জ 2 আসনের জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির বলেন, প্রচারণার ক্ষেত্রে দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত যা কিছু ঘটছে তার ইতি টানা দরকার। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের নির্বাচিত সংসদ সরকার চায়, এর মাধ্যমে দেশের উত্তরণ ঘটাতে চায়। 1971 সালে যাদের হাতে তারা নির্যাতিত হয়েছিল, সেরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এই দেশের সকল নাগরিক নিরাপদ কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে আমরা নির্বাচিত হলে তারা নিরাপদে থাকবেন।
আমাদের জামাত ইসলামীর যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। দেশের বিভিন্ন স্থানে আমরা সংঘাত সংঘর্ষের খবর পাচ্ছি, এটা খুবই দুঃখজনক এবং নির্বাচনের পরিবেশ যদি নিশ্চিত না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আরেকজনকে অপ্রাসঙ্গিক ওয়েতে বাধা দেওয়ার তো কিছু নাই। যদি আমার কোনো বক্তব্য থাকে, আমারটাও আমি ক্রিয়েটিভ ওয়েতে মানুষের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করব। 5ই আগস্টের পরে রাজনীতিতে এই নতুনত্ব যদি না দেখানো যায় তাহলে সেই পুরনো কালচার আবার ফিরে আসবে। যারা এই 1.5 বছরে ক্ষমতা না উঠতে এলাকার মানুষের উপর জুলুম করছে, হুমকি দিচ্ছে, চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ভয় দেখাইছে, এই লোক আগেকার মতোই আরেকটা স্বৈরাচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিবে 52.80% ভোটার, আর জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় 31% ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের 3য় ধাপের জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি। জরিপে গণভোটে 60% মানুষ হায়ের পক্ষে ভোট দিতে চায়, তবে এ বিষয়ে জানেনই না 22% মানুষ। জরিপের তথ্য মতে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে 1% মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই 13.20% মানুষের। এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সে সম্ভাবনা তুলে ধরা হয়েছে জরিপে। উপস্থাপিত তথ্য অনুসারে আগামী সরকার প্রধান হিসেবে 5,147 জনের মধ্যে তারেক রহমানকে এগিয়ে রেখেছে 47.6%, ডাক্তার শফিকুর রহমানকে এগিয়ে রেখেছে 22.5%, এছাড়া 2.7% নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছে। জরিপে উত্তর দেননি 22.2% মানুষ। তারেক সাহেবের দেশে ফেরাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা জানা গেল। হ্যাঁ, সো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওনার ভিজিবিলিটিটা হ্যাজ ইম্প্যাক্টেড। যারা আগে সিদ্ধান্তহীন ছিল তারা হয়তো এখন চিন্তা করছে যে বিএনপিকে ভোট দেওয়া যায়। আরো ফোকাস করা উচিত অন স্পেসিফিক টার্গেট গ্রুপস, মূলত নারী এবং এই জেনজি কমিউনিটি, যারা এখনো আমরা দেখছি যে সিদ্ধান্ত হয় নিচ্ছেন না বা সিদ্ধান্ত দিচ্ছেন না এবং এখনো চিন্তা করছেন। একটা কনস্ট্রেন্ট আছে যেটা জামাতকে আমার ধারণা অ্যাটলিস্ট এই পার্সেন্টেজ অফ ভোটে একটু ডিফিকাল্ট সিচুয়েশনে ফেলেছে। নাম্বার 1 হচ্ছে জামাত যে ইস্যু করেছে 224টা সিটে, দ্যাট মিনস 76টা সিটে আসলে জামাতের কোনো ক্যান্ডিডেট নেই। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট পিপল যখন চুজ করছে তখন পিপল এখানে দাঁড়িপাল্লাতে চুজ করতে পারছে না। প্রবাসীদের সুনির্দিষ্ট বর্তমান অবস্থানের ঠিকানা ছাড়া কোনো পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে বরগুনায় মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। পোস্টাল ভোট গণনায় বেশি সময় লাগতে পারে বলেও জানান তিনি। সাংবাদিকরা পোস্টাল ভোট কেন্দ্রে কলম নিয়ে ঢুকতে পারবে না বলে আরও জানান তিনি। এদিকে দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় তিনি বলেন, ইসির প্রথম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করা। ইসি চায় শতভাগ মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে আসুক। সেই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে বলেও জানান ইসি সানাউল্লাহ। এই পোস্টাল ভোটের জন্য আমাদের নির্দেশনা হচ্ছে কোনো অবস্থাতেই সামান্যতম আমরা ত্রুটি বিচ্যুতি পোস্টাল ভোটে রাখছি না, যাতে এটা ভোটের ইন্টিগ্রিটি কোনোভাবে নষ্ট না হয়। তার প্রথম হচ্ছে যে লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো ভোট গ্রহণ করা হবে না, যাতে করে যে ভোটার তিনি ভোট দিয়েছেন এটা যেন নিশ্চিত হয়। এখন পর্যন্ত 33টি জেলায় 131টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রার্থী, ভোটার সহ সবার নিরাপত্তা হুমকির মধ্যে ফেলেছে। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স। নারী কর্মীদের ধারাবাহিক হেনস্থার ঘটনার পরও ইসির কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ব্যানার ছেঁড়া, প্রচারণা বাধাগ্রস্ত করা, নারী কর্মীদের হেনস্থার মতো ঘটনা নির্বাচনকালীন ভীতি ও প্রতিদ্বন্দ্বিতামূলক উত্তেজনা বাড়িয়েছে। নির্বাচনী প্রতিপক্ষের হামলায় খুনের ঘটনা আমরা লক্ষ্য করেছি, যেটা আমি ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেটা শেরপুরে সংঘটিত হত্যাকাণ্ড একটি অশনি সংকেত নির্দেশ করে।
কিন্তু নির্বাচন কমিশন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তারা এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে হাতিয়ার নলছিরা ফেরিঘাটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচি ঘিরে এই ঘটনা ঘটে। এতে এনসিপি ও জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ফেরি উদ্বোধন উপলক্ষে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের অবদান উল্লেখ করে স্লোগান দেয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। এরা যদি জেলের বাইরে থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রশাসনকে অবশ্যই তাদের তালিকাভুক্ত, আমাদের তালিকাভুক্তর কথা বলেছি না, তাদের কাছে যারা হচ্ছে লিস্টেড সন্ত্রাসী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে আমরা নির্বাচন করব নাকি থানায় ঘেরাও করবে সেটা এখন দেখার বিষয়। নির্বাচনের চাইতে আমাদের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হলে আমরা নির্বাচনী মাঠে আর ফিরে যাচ্ছি না। শরীয়তপুরে সুশাসনের জন্য নাগরিকের জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থীকে লাঞ্ছিত করা অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুর 1 আসন প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুজন। এ সময় বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়া 2001 থেকে 2006 বাংলাদেশ দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিল বলে তার বক্তব্যে বলেন। এই বক্তব্য শোনার পর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদ করায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহমুদ পারভেজের উপরও হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জামায়াত। শুক্রবার বিকেলে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়াত। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে জেলা জামায়াতের আমির 24 ঘন্টার মধ্যে রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেপ্তার না করলে জেলার সব কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয়ের কথাও জানান। বিক্ষোভ সমাবেশে শেরপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়। এ সময় হাদি হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন তারা। পরে টিএসসির রাজু ভাস্কর্যে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। বক্তারা বলেন, হাদির হত্যাকারীদের ধরতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। পদত্যাগের আগেই খুনি ও আশ্রয়দাতাদের পরিচয় জানাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। 12 তারিখের পরে যেই নির্বাচিত সরকারে আসুক না কেন, বিএনপি অথবা জামাত, আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা বার্তা আজকে দিয়ে দিতে চাই। 13 তারিখে আর উদযাপনের সময় পাবেন না। 13 তারিখে বাংলাদেশের জনগণ শাহবাগে নেমে আসবে। 13 তারিখে বাংলাদেশের জনগণ শহীদ মিনারে চলে আসবে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনের পরে আমরা ঘরে ফিরে যাব না। নির্বাচন সামনে রেখে সারা দেশে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে বিজিবি। নির্বাচন উপলক্ষে 62 বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের ব্রিফিংয়ে জানানো হয়, সরকার ও ইসির সব নির্দেশনা মেনে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। ভোটারদের জন্য নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার সহ সব ধরনের অপরাধ দমনে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
1 ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে পূর্ণ মাত্রায় মোতায়েন থাকবে বিজিবি। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে কুইক রেসপন্স ফোর্স। এদিকে রাজশাহীতে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, নির্বাচনের সময় সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফ এর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার 3 আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায় পলাতকদের আটক করেছে র্যাব 14। বিশেষ অভিযানে টাঙ্গাইল জেলা থেকে পলাতক 3 আসামিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, 27 জানুয়ারি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় হত্যা মামলার 3 আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামিরা হলেন আনিস মিয়া, রাশেদুল ও জাকিরুল। তারা 3 জনই সহদর এবং তারাকান্দার বাসিন্দা। গেল রাতে টাঙ্গাইলে অভিযান চালিয়ে র্যাবের 2টি চৌকস দল তাদের গ্রেপ্তার করে। কারা কর্তৃপক্ষ জানায়, প্রোডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে ধরে নিয়ে 3 আসামিকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ভুল মুক্তি হিসেবে উল্লেখ করে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, আবরার ফাহাদকে নির্মমভাবে নির্যাতনের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবির সক্রিয় ছিল। তিনি আরও অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ও গুপ্ত শিবির মিলিতভাবে ত্রাস সৃষ্টি করেছে। আবিদুল ইসলাম জানান, বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠিত অন্যায় ও অনাচারের অর্ধেক করেছে ছাত্রলীগ এবং বাকি অর্ধেক করেছে ছাত্র শিবির। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে। জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারি হামিম, শেখ নুরুদ্দিন আবির, তানভীর আল হাদি ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতারা। শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ ও সেখানে উপস্থিত ছিলেন। সপ্তাহ ব্যবধানে সোনালী মুরগি ও ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 15 থেকে 30 টাকা। শীতের শেষ দিকে সরবরাহ কমে আসায় বাজারে কিছুটা বাড়তি সবজির দর। শুক্রবার ছুটির দিনে রাজধানীর অন্যতম পাইকারি আড়ত কারওয়ান বাজারে ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকা থেকে 100 টাকায়। গাজর টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। রমজানকে সামনে রেখে খেজুর, মশলা, চিনির দর কিছুটা বাড়তি থাকলেও এখনও সেভাবে চাহিদা বাড়েনি। দেশি মাছের দাম কিছুটা বাড়লেও বড় রুই বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 টাকায়, ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 1600 টাকায়। দাম বাড়া নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। ছোলা টোলা এগুলোর দাম এখনো মোটামুটি আগের দামে আছে, এখনো মায়ের রমজানের প্রভাবটা এখনো পড়ে নাই, হয়তো বা সব হয়তো পড়ে গেলে হয়তো বা একটু প্রেশার পড়তে পারে। 50 টাকা, 60 টাকা, সিলেট ব্যস্ত আছি 40 টাকা, 50 টাকা। ইরানি মরিয়ম খেজুর 1100 টাকা কেজি বিক্রি করতেছি। আর এটা হচ্ছে সাফাউই কালমি খেজুর 800 টাকা। আর এটা হচ্ছে আপনার ইজিপশিয়ান মেটজুল খেজুর, এটা হচ্ছে 1300, 1250 এরকম বিক্রি করতেছে। আর এটা হচ্ছে আজুয়া খেজুর 800 টাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় ন্যায্য ও ন্যায়সঙ্গত আলোচনা শুরু করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী নয় খামেনি প্রশাসন। শুক্রবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান আরাগচি। এদিকে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এটি বাস্তবায়নে তুরস্ক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এ সময় ফিদান অভিযোগ করেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে উস্কানি দিচ্ছে ইসরায়েল। অন্যদিকে সাংহাইয়ে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে মিত্রদের সঙ্গে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। চলমান উত্তেজনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকও করতে পারেন পুতিন।
আর বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। তেহরানের বিরুদ্ধে শক্তি প্রগাঢ় গোটা মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক বার্তা দিয়েছে মস্কো। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ওয়াশিংটন ও তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো। উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধের বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে ইরানের শীর্ষ কর্মকর্তারা। এমন অবস্থায় ইরানের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। যদিও পেন্টাগন বলছে, ইরান ইস্যুতে ট্রাম্পের প্রত্যাশা পূরণে প্রস্তুত আছে মার্কিন বাহিনী। চীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যের সিদ্ধান্ত হবে চরম বিপজ্জনক, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরের তৃতীয় দিনে এমন দাবি করেন ট্রাম্প। যদিও তার এই মন্তব্য ভুল বলে দাবি করেছেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী স্যার ক্রিস বায়োরেন্টের। শুক্রবার সাংহাইয়ে অবস্থান করছেন কিয়ার স্টারমার। এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর বেইজিং ও লন্ডনের মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে কিছু চুক্তি করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী স্টারমার। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেন শি জিনপিং তার বন্ধু এবং চীনা প্রেসিডেন্টকে ভালোভাবেই চেনেন তিনি। চীনের সঙ্গে চুক্তি করলে বিপদে পড়বে যুক্তরাজ্য। এর জবাবে ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী বলেন, বিশ্বমঞ্চে চীনের উপস্থিতিকে উপেক্ষা করা যুক্তরাজ্যের জন্য বোকামি হবে। তীব্র শীতে রাশিয়া ইউক্রেনে এক সপ্তাহ হামলা চালাবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, রুশ প্রেসিডেন্ট পুতিন এই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে আক্রমণ না চালাতে সম্মত হয়েছেন। যদিও রাশিয়া এমন কোনো চুক্তিতে সম্মত কিনা তা নিশ্চিত করা হয়নি। ট্রাম্প নির্দিষ্ট করেও বলেননি যে কখন বিরতি শুরু হবে। তবে বৃহস্পতিবার রাত থেকে কিয়েভের তাপমাত্রা ব্যাপক হারে কমেছে, যা আগামী কয়েকদিনের মধ্যে -24 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এদিকে ট্রাম্পের এমন দাবিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও আশা জেলেনস্কির। এদিকে রাশিয়া তীব্র শীতের মধ্যেও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের 17তম চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শের নাম মনোনয়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হবেন তিনি। যদিও এজন্য সিনেটের অনুমোদন প্রয়োজন। সুদের হার না কমানোর জন্য বেশ কয়েক মাস ধরেই পাওয়েলের সমালোচনার মুখর ট্রাম্প। সম্প্রতি পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের নির্দেশও দেন তিনি। এদিকে ওয়ার্শের নাম ঘোষণার পরপরই মার্কিন শেয়ার বাজারে কমেছে স্টক ও বন্ডের দাম। 55 বছর বয়সী 2006 থেকে 2011 পর্যন্ত ফেডের বোর্ডস অফ গভর্নর্সের সদস্য ছিলেন। কিউবায় জ্বালানি তেল বিক্রি করে এমন সব দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প জানায়, শুক্রবার মধ্যরাত থেকে এই আদেশ কার্যকর হবে। যারা কিউবার সাথে তেলের বাণিজ্য করবে সেসব দেশের উপর বসবে অতিরিক্ত শুল্ক। আদেশে অপরিশোধিত বা পেট্রোলিয়ামকে জ্বালানি পণ্য হিসেবে ধরা হয়েছে। কিউবায় কোনো দেশ তেল বিক্রি বা সরবরাহ করছে তা তদারকি করার ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন বাণিজ্য সচিবকে। প্রয়োজনীয় বিধিমালাও জারি করতে পারবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। ভেনেজুয়েলার জ্বালানি তেলের খাত নিয়ে ব্যাপক সংস্কারের আইনে সই করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। জাতীয় পরিষদ হাইড্রোকার্বন আইনে ব্যাপক পরিবর্তন অনুমোদন করে, যেখানে কর হ্রাসসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসন, সম্পদ স্থানান্তর এবং পরিষেবা প্রদানের সক্ষমতা দেওয়া হয়েছে। পরিবর্তনগুলো তেল ও গ্যাস উৎপাদন বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে বলে আশা অন্তর্বর্তী সরকারের।
রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলার বাণিজ্যিক আকাশসীমার উপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুদেশের সম্পর্ক নিয়ে ট্রাম্প ও রুবিও সঙ্গেও আলোচনা করেন রদ্রিগেজ। ভারত ও শ্রীলঙ্কায় আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল অংশ না নিলেও ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন দেশের 2 আম্পায়ার। আইসিসির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আসন্ন টুর্নামেন্টে ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, এন্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাফাগাল শ্রীনাথ। অন্যদিকে আম্পায়ার প্যানেলে বাংলাদেশের সৈকত ও সোহেল ছাড়াও আছেন কুমার ধর্মসেনা, ক্রিস গেফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যাটেলবোরো, নিতিন মেনন, পল রেইফেল, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফসরা। বেশ কিছু ম্যাচের দায়িত্বপ্রাপ্তদের তালিকা জানালেও বেশিরভাগই এখনও জানায়নি আইসিসি। 7 ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ম্যাচ পাতানো, জুয়া ও ঘুষের দায়ে জাতীয় দলের সাবেক প্রধান কোচ লি তিয়ে সহ ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন। লি তিয়ে 2019 থেকে 2021 সাল পর্যন্ত চীনের কোচ ছিলেন এবং ইতোমধ্যে ঘুষ নেয়ার দায়ে তার 20 বছরের কারাদণ্ড হয়েছে। শুধু ব্যক্তি নয়, এই দুর্নীতির আঁচ লেগেছে ক্লাব ফুটবলেও। চীনের শীর্ষ লিগ চাইনিজ সুপার লিগের 13টি ক্লাবকে শাস্তি দেওয়া হয়েছে, যার মধ্যে 11টি দলের পয়েন্ট কাটা হয়েছে। কিছু দল আগামী মৌসুম শুরু করবে মাইনাস পয়েন্ট নিয়ে। চীনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেবে না তারা এবং জিরো টলারেন্স নীতিতেই অভিযান চলবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার প্লে অফ পর্বের ড্র অনুষ্ঠিত। নিশ্চিত হয়েছে কোন 8 দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়া দলগুলোর বিপক্ষে লড়বে। ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে বেনফিকাকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিগ পর্বের শেষ ম্যাচে বেনফিকার কাছে অবিশ্বাস্য হারে প্লে অফ পর্বে নেমে আসে লস ব্লাঙ্কোরা। ম্যাচটি তাই রিয়ালের জন্য প্রতিশোধেরও। এছাড়া টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বদেশি ক্লাব এএস মোনাকোকে। প্লে অফে বুরুশিয়া ডর্টমুন্ড বনাম আতালান্তা ও গ্যালাতাসারে বনাম জুভেন্টাস ম্যাচের দিকে নজর থাকবে সবার। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, নিউক্যাসল ইউনাইটেড ও ইন্টার মিলান। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।